পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী, পর্ব সংখ্যা 49-50। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর সাইনাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওইটার দিকে সাইনা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়ছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। শাহিদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা সাইনাকে ভেতরে নিয়ে গেল, বোরকা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। সাইনা বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তেই হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠানো ভিডিওটা দেখল সে। পুরোটা দেখতে পারল না অবশ্য, তার আগেই চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনো দেওয়া আছে, পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে এক হাত উড়োতে রেখে আরেক হাত থুতনি চেপে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটার শিরায় শিরায় অহংকার আর দম্ভ, অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কোণঠাসা করতে জানে, তর্কে হাঁটতে শেখেনি, সেই মানুষটা জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজেই জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। ঢাকায় আনিস আর শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন জায়গায় এসে থেমেছে যে মন কেমন কুগাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনো কানে আসেনি। পাড়াপড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকার হাসপাতালে সাদা দেয়াল আর ফ্লোরের উপর ঝলমলে আলোর শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাচের ভেতরে শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের বিপ ধ্বনি শোনা যায় কান পাতলেই। চট্টগ্রামে রাতভর হওয়া অপারেশনের ধকল তার শরীরে এখন স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে, ডাক্তারদের পেছনে ঘুরছে। রওশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে। মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলছেন পরবর্তী 72 ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকটমুক্ত নন। এদিকে ঢাকার আকাশে বিকেলের আলো ঢালছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তব্ধ শরীরে পড়েছে। রওশনারা ছেলেকে এ অবস্থায় দেখে শান্ত থাকতে পারছেন না। সাইনা তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনেই নেই সেসব, সে মায়ের সাথে সাথে আছে। তাসনুভা তৌসিফ আর শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরেই তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাওয়া হয়েছে, কিছু এখনো টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান 2 এলাকায় রোড 71-এ তাজউদ্দিন সিদ্দিকের ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টানটান উদ্বেগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনে রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই বুকটা ধক করে উঠছে। তাসনুভা খালি পাইচারি করছে এদিক ওদিক, মাঝে মাঝেই ফোনে হাসপাতালের আপডেট নিচ্ছে। তার মধ্যে সাইনা ফোন করলো, সে একটু তাজদার সিদ্দিকীকে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। সাইনার মন খারাপ হলো। ভাইদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই। তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুভা রান্না বান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়, তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারেন না শাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে, সে এত ধকল আর নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হয় রায়হান ফোন করে তাসনুভাকে এক দফা বকে নিয়েছে।
এত বড় মেয়ে এখনো ভালো করে রান্নাটা শিখলো না। তাসনভা বকুনি খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতের রান্না খেতে পেরেছে সেটা আনিসুজ্জামান সিদ্দিকের সৌভাগ্য। ঝাল খেতে পারে না, ঢং। ভাই বোন সব কটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার সাইনাকে ডাকছো কেন? তাসনভা তাকে ধমকে বলল, জাস্ট শাট আপ। কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেব। বকা যা খাওয়ার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু আনিসুজ্জামানের ঢং ঘুচিয়ে দেব। ন্যাকা, ঝাল খেতে পারে না। রাতে সাইনা গোসল নেওয়ায় গায়ে হালকা জ্বর এসেছে। শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতেই শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস। জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগিরে। সাইনার ফোপানি আটকে রেখে জানতে চাইল, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুও না। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি? আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলেই এই গালিটুকু শুনতে পারবো না। সাইনার কণ্ঠরুদ্ধ, ক্ষীণ কণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে? জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনোদিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে ঘুম থেকে উঠে কেঁদেছি। দুনিয়ায় এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করেই বুড়ো বলতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সামর্থ্য ছিল তখনও, হুট করে রোগ দেখা দিল। তারপর আর বেশি দিন সময় নেয়নি, কথা বলতে বলতেই মরে গেছে। সাইনা নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? সাইনার বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের উপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন। ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি, 1 বছরও তো যায়নি এখনো। সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে সাইনা ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনিত হচ্ছে চারপাশে। বাইরে শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলল। সাইনা ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করল না। বোধহয় এখনো ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের উপর দিয়ে অনেক ধকলে গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতেই তাজদার সিদ্দিকীকে দেখা মাত্রই সাইনার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দভাবে শুয়ে থাকা সাইনা মানতে পারছে না। আর সত্যিটা স্বীকার করতে বাধা নেই। ছোটবেলায় তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল। অথচ আজ সে একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করেছে। সাপ মোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপে উপরওয়ালা সেদিন তাজদার সিদ্দিকের উপর রোষ্ট হয়েছেন কি হননি সাইনা জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসনভার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বরও শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তাসনভার আগে ফোঁস করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজো ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই শায়েস্তা করতে পারে। আচ্ছা, সেবা শুশ্রা করছি বকুনি খাওয়ার জন্য। শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো। আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দিই, তোমার চিকিৎসার প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল। সাইনার চোখ মুখ দেখে তার কষ্ট হলো। বলল, ভাইয়াকে দেখেছ? সাইনা দেখেছে, তবুও বলল, ভালো করে দেখিনি।
তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। শাইনার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে গিয়ে তাজদারের দাদিমাকে ডাকলো, শাহিদা বেগমকে ডাকলো। দেখো দেখো লন্ডনওয়ালারে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটারে? আহা আহা, 2 দিনের মধ্যেই কেমন চুপসে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেছেন। তার ভাইটার উপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকীকে দেখছে। এক একজন এক এক মন্তব্য করছে। শাইনা সবার পেছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকীকে দেখল। তার কৌতূহলী মন প্রশ্ন করল, ওই চোখ দুটো যখন খুলবে তখন কি একটিবার শাইনা মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম শাইনাকে নিয়ে যেতে চাইল। শাহিদা বেগম বলেন, ওই ঘরে গেলে ওর আরও কষ্ট হবে বড় মা, জামাই আসুক একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বলেননি। কথাটা মিথ্যে নয়, যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু শাইনাকে নিয়ে যাওয়ার কথা কেউ বলেনি। শাহিদা বেগম আশ্চর্য হয়ে গেছেন। ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাবে না? একবার বলবে অন্তত, তার মেয়েটাকে তো পরেই করে রাখলো। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রওশনারা তাজউদ্দিন সিদ্দিকী চাননি শাইনা সেখানে যাক, কারণ শাইনার খাওয়া দাওয়ার এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামোদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার উপর তাদের ছেলে প্রাণপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে শাহিদা বেগম আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছেন। তাদের একটা বললে বুঝে বসে অন্যটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাদের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকেই সবাই কথা শোনাবে, আরও অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকুক। শাহিদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকেই তো পাশে লাগে। ওরা মেয়েটারে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতোমধ্যে, শীত চলে এসেছে প্রায়। এবারের শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবেই কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজো ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলোর নখ কেন কেটে দেয় না। বক বক করছেন এই বলে, দেখো তো কাণ্ড, মাটিতে কুড়ে ফেলেছে, যেদিকে যাচ্ছে সেদিকে। একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি। মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠোন তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। শাহিদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ কুজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবরিন একটা বালতি এনে উঠোনে দাঁড়ালো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করছে। ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে, উঠোনেই শুকোতে দিতে হবে। দিনটা শুক্রবার। শাওন, আনিস, আশরাফ সবাই জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। শাইনাকে ডেকে আতর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভ্যাসলিন খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। শাহিদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস তারপরও ওকে খাটাচ্ছিস, বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকাতে না দিয়ে চলে এসেছে, ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুম্মার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। শাইনা সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সালোয়ার কামিজ, চুল থেকে তোয়ালে খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন। মাথায় কাপড় দিয়ে এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছে, এই ব্যাটা সুই এনেছে। শাইনা কাঁধ থেকে ওড়না নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখলো একটা ফেরিওয়ালা। দাদিমাটাকে ডাকলেন। শাইনা নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পেছনে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে শাইনাকে দেখালো। শাইনা সুই সুতা দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা। চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। শাইনা চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন।
শাইনা দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটল যখন দেখলো সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠোনে এসে। পরপর আরও দুটো গাড়ি এসে থামলো তার পেছনে। শাহিদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কেন গিয়েছিস শানু? তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে আজ। অর্ধ সমাপ্ত। দ্বিতীয় খণ্ড খুব তাড়াতাড়ি শুরু হবে।